বন্ধ করার পরে দেখবেন, আপনাকে বলে রাখছি, মিলিয়ে নেবেন, যদি আন্দোলন না সংগঠিত করতে পারেন, ওই স্কুলটাই আদানি আম্বানিদেরকে দিয়ে দেবে। আপনার ছেলে আজকে 300 টাকা বা 200 টাকা খরচ করে সারা বছর যেখান থেকে বিনামূল্যে শিক্ষা পাওয়ার দরকার, ওটাই আদানি আম্বানিদের হাতে তুলে দিয়ে বেসরকারিকরণ করে দেবে। মাস গেলে তখন 1000-500 টাকা দিয়ে শিক্ষা নিতে হবে। সম্ভব তো আমাদের দ্বারাই? আমরা পারবো তো? আমরা পারবো তো আমাদের সন্তানগুলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানোর মতো সামর্থ্য আছে? এখানে যারা আছেন একটু হাত তুলবেন, কজনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে? একজন, দুজন, তিনজনের সন্তান, 4জন দেখতে পাচ্ছি। মানুষ আছে এখানে মাত্র 4 থেকে 5 জনের সন্তান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। এনাদের একটু টাকা পয়সা আছে বলে পড়ে। ম্যাক্সিমামটাই কি আছে, আমরা আমাদের সন্তানগুলো কোথায় পড়ে? বেসরকারি, সরকারি স্কুলে। সেই সরকারি স্কুল যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সন্তানদের পড়াশোনা কি হবে? যিনি আজকে সংহতির মিছিল দেখে আপনাদেরকে বোকা বানাচ্ছেন, সংহতির মিছিলের প্রয়োজনই হতো না যদি আপনার সন্তান, আপনারা আমার হাতে পেন বই খাতা থাকতো। সংহতির মিছিলের দরকার থাকতো না, সম্প্রীতির মিছিলের দরকার থাকতো না। কারণ পেন বই খাতা থাকলে, শিক্ষা অর্জন করলে, চেতনা আসতো, চেতনা থাকলেই সুষ্ঠু সমাজ ব্যবস্থার গড়ার কথা ভাবতাম। পাড়াতে আর সংঘর্ষ আপদ্দিনের মধ্যে অশান্তি লাগালেও সেটাকে আমরা প্রতিহত করতাম। নতুন করে আমাদের সংহতি মিছিলের দরকার হতো না, প্রতিদিনই তো আমরা পাড়াতে সংহতির বার্তা দিয়ে থাকতাম। এরা কি করছে? আবার হচ্ছে, এটা তো চাইছে আপনাকে আমার হাত থেকে বই পেন খাতা কেড়ে নিয়ে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বুথে নতুন ক্লাব সরকারের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ওই ক্লাবের টিভির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ক্লাবে ক্রামও দেওয়া হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মাঝে মাঝে বৃষ্টি হলে সরকার পক্ষ থেকে টাকাও দেয়, প্রয়োজনে মদ খাওয়ার টাকা ছেলে সেটাও দেবে এরা। কিন্তু ওই ক্লাবের যারা দায়িত্বশীলরা আছে, তাদেরকে সম্মান জানিয়ে বলছি, আপনি একবার ওই যে বন্ধু বৃষ্টির জন্য টাকা দিচ্ছে, তাকে বলুন তো আমাদের এখানে প্রাইমারি স্কুলে একটা টিচার নাই, নিয়োগ কবে হবে? আপনাকে আর সম্পর্ক রাখবে না। আপনি বলুন তাকে, আমাদের প্রাইমারি স্কুলে যে বাচ্চাগুলো যায়, টেবিল চেয়ার ঠিক নাই, দুটো টেবিল চেয়ারের ব্যবস্থা করে দিন তো, ও করবে না। আপনি বলুন যে চক ডাস্টার ঠিক মতো তাদেরকে সার্ভ করা হচ্ছে না, পাচ্ছে না, চক ডাস্টারের ব্যবস্থা করে দিন তো, আপনাদেরকে দেবে না। কিন্তু মদ খাওয়ার জন্য টাকা চান, টিভি কেনার জন্য টাকা চান, ক্লাবের জন্য টাকা চান, ক্লাবকে পাকা করবেন তার জন্য টাকা চান, সব দিয়ে দেবে। শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন হোক এটা বললে ওরা দেবে না। কারণটা কি? কাগে কান নিয়ে চলে গেছে বললে আমরা কাগের দিকে তাকাচ্ছি। আর আমরা যদি কানের দিকে তাকাই, এদের রাজনৈতিক ব্যবসাতে ভাটা পড়ে যাবে। এরা আপনাকে আমাকে সিএ এর ভয় দেখিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। আমার প্রশ্ন, সিএ এর হাত থেকে, সি মানে কে জানেন তো, ওই ক্যায়ের হাত থেকে বাঁচার জন্য ভোটটা দিলেন আপনার এলাকার এমপিকে, মানালে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল নাকি বাঁচাবে, ধরে নিচ্ছে আপনাদের কথা। তো যখন পার্লামেন্টে ভোটাভুটি হচ্ছিল, সিএ এর বিপক্ষে আপনার এমপি ভোট দিয়েছিল কি দেননি আপনারা বলুন? তাহলে তাকে আমাদের পাঠিয়ে লাভটা কি হচ্ছে? আপনি বলছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন। আপনার হাওড়া জেলার কথা বলছি, আমার স্ক্রিনশট দিয়ে রাখা আছে। তৃণমূলের এক নেতা ক্ষোভ প্রকাশ করছে, যেভাবে তৃণমূলের নেতারা রামনবমীকে নিয়ে উদযাপন করলো সে আতঙ্কিত আছে। একটা সময় সে আমাদের বিরুদ্ধে গালাগালি লিখে পোস্ট করত, আর গত রাত্রে পোস্ট করছে। তাহলে তৃণমূলের নেতারাই এটাকে আরো বেশি প্রমোট করছে। আপনি তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন ভাবছেন কি করে? যার জন্ম হচ্ছে বিজেপি থেকে, বিজেপির গর্বে তৃণমূলের জন্ম, সে তৃণমূলকে আটকাবে ভাবতে পারছেন কিভাবে? কোন অংশে ভাবছেন যে আটকাবে? বিধানসভার কথা বলছি। এই সেশনে শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়েছে। এরা অনেক আগেই শুভেন্দু অধিকারী মহাশয় সাসপেন্ড হয়ে যেত, আর একাধিকবার সাসপেন্ড করলে হয়তো মানে দীর্ঘকাল সাসপেন্ড করে দিতে পারতো স্পিকার স্যার। গত সেশনের কথা বলছি, গত বছরের কথা বলছি।
27 নভেম্বর সম্ভবত হবে। গত বছরের কথা বলছি, 2022 নয়, 2022-এর কথা বলছি। কি দেখেছিলাম? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে চা খাওয়াচ্ছে পারলেন বিধানসভার মধ্যে। শুভেন্দু অধিকারী মহাশয়কে সাসপেন্ড করা দিত, মমতা ব্যানার্জি স্পিকারের কাছে শুভেন্দু অধিকারী মহাশয়ের হয়ে ক্ষমা চাইছে। আর আমি কি ভাবছি, তৃণমূলই পারবে বিজেপিকে আটকাতে। তৃণমূল এই জায়গাটাকে চাষ করছে। এই জায়গায় যে দাঁড়িয়ে আছি, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব, সম্ভব কি? যতই ভালোবাসার মানুষ থাকি না কেন, শামসুল বা যারা আছেন প্রধান, আমাদের মাননীয় প্রধান মহাশয় থেকে শুরু করে, আমি যদি বলি এখানে কালকে ধান চাষ করব, সম্ভব হবে? তাহলে ধান চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এই মাটিতে ধান চাষ হবে না, এর পরিবর্তে যে মাটিতে ধান চাষ হবে এটা তুলে ফেলে সেই মাটি আনতে হবে, নাঙল দিতে হবে, পানি দিতে হবে, একে ধান চাষের অনুকূল করে তারপরে বীজ বপন করতে হবে, তারপরে তো ধান চাষ হবে। 1998 সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো পশ্চিমবাংলা থেকে তাদের দাঁত ফুটাতে পারছে না, পশ্চিমবাংলায় সংগঠন দাঁড় করাতে পারছে না, পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। আর যতবারই গাছ লাগানোর চেষ্টা করেছে সেই সময় বাম সরকার বীজ স্প্রে দিয়ে গাছকে ঝিমিয়ে দিয়েছে। ও দেখছে এরকম ভাবে হবে না, ওদের একটা লাগবে কাকে? এজেন্টটা কে? যিনি আজকে রমজান মাসে মাথায় ঘুমটা দিয়ে চলে আসেন, যিনি সংহতি মিছিলের নামে নতুন করে বোকা বানাচ্ছেন, মমতা ব্যানার্জি। আমি নাম ধরে বলছি, বিজেপির এজেন্ট পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি। যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলবেন আপনার এলাকার তৃণমূলের বন্ধুদেরকে। তৃণমূলের বন্ধুদেরকে বলছি, যদি আমি ভুল বলে থাকি আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলবেন। এটা মনে রাখবেন, আমি যদি একটা শব্দ কোনোদিন ভুল বলি সেটাতে ওইরা যদি আইনের ব্যবস্থা নিয়ে যেতে পারে তারা নেবে। আমি নাম ধরে বলছি, পশ্চিমবাংলায় বিজেপির এজেন্ট হয়ে কে কাজ করলো? মমতা ব্যানার্জি মহাশয়। এটা আপনাদের বলতে হবে না, এত লোক কেস খাওয়ার দরকার নেই, আমি একা কেস খাবো। কি করলো? 1998 সালে তৃণমূলকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করলো। বিজেপির অক্সিজেন নিয়ে তখন লালকৃষ্ণ আডবাণীজি, অটলজির সহযোগিতা নিয়ে পশ্চিমবাংলায় বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে লাগলো। আজকে জায়গায় দাঁড়িয়ে আছে, বিজেপিকে আটকাতে হবে, আটকাতে হবে, আটকাতে হবে করতে করতে আমরা কি দেখছি? বিজেপি আপনার দরজার সামনে চলে এসেছে, কালকে বাড়িতে ঢুকবে, এখনো বলছে আটকাতে হবে, এখনো বলছে আটকাতে হবে। 2-3টে এমএলএ থেকে 77টা এমএলএ হয়ে গেল। আটকানোর দায়িত্ব শুধু আপনাদেরই। আর ক্রমশ বাড়ির মধ্যে ঢুকাচ্ছে, আপনার এলাকাতে ঢুকাচ্ছে, এখনো বলছে আটকাতে হবে। আমি আপনাদের বলবো, দেয়ালে পিঠ ঠেকেছে। কি দলিত, কি আদিবাসী, কি মুসলিম, সর্বশিষ্ট নাগরিকের দেয়ালে পিঠ ঠেকেছে। স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড হাতে ধরিয়ে দিয়ে রাজ্য দায়িত্বমুক্ত হয়ে যাচ্ছে। আরে স্বাস্থ্যের অধিকার, আমি অসুস্থ হয়েছি, আমাকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, এটা আমার সাংবিধানিক রাইট, অধিকারের মধ্যে পড়ে। কিন্তু সুকৌশলে কি করছে? আপনার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে সরকার কি বলছে? ওই তো কার্ড দিয়ে দিয়েছি, চিকিৎসা হোক না হোক, মারা যাক, কোনো দায়িত্ব আর সরকার নিচ্ছে না। কিন্তু সাংবিধানিক অধিকার, সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারা খুলে দেখুন, আপনার স্বাস্থ্যের অধিকার সেখানে লিপিবদ্ধ আছে। এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। কি কার্ড ধরিয়ে ছেড়ে দিচ্ছে? আপনি কার্ড নিয়ে কোথায় যাচ্ছেন? হন্য হয়ে ঘুরতে হচ্ছে। আমার কাছে একটা বক্তব্য, এই ব্লকে, এই অঞ্চলের কথা বলি, এই অঞ্চলে কম করে 20 থেকে 25 হাজার মানুষ আছে। এক একজন মাথা পিছু কত করে বলেছে স্বাস্থ্যসাথী কার্ডে? 5 লক্ষ টাকা। তাহলে কত কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা দিতে হচ্ছে সরকারকে? হিসাব করলে ব্রেন আউট হয়ে যাবে। আমরা অত লোডও নিতে পারবো না। আপনারা বলুন, আপনারা এই হসপিটাল, এই অঞ্চলের কথা বলছি, 100 কোটি টাকা খরচ করলে, 100 কোটি দূরের কথা, 10 কোটি টাকা খরচ করলে একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র গড়ে দেওয়া যায়। আর একটা উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র একবার গড়লে ওর 100 বছর আয়ু থাকে, কম করে 100 বছর রিপেয়ারিং করে করে আরো চলবে। সেটা করছে না কেন? আমি আপনাদের বলি,
সেটা করলে মমতা ব্যানার্জি তার ভাইপোদের চুরি করাটা ঠিক করে যাবে না। এরা তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও চুরি করেছে। আগামী কোনো সময় যদি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কোর্ট কাছারি হয়, যদি সিবিআই বা ইডি বা সিআইডিও যদি নিরপেক্ষতার সাথে তদন্ত করে, আমি দায়িত্ব নিয়ে বলছি কার্ডিওলজি ডিপার্টমেন্টের বা ওই বিভাগে আমি দায়িত্ব নিয়ে বলছি, সব থেকে বেশি যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যেটা দুর্নীতি হয়েছে সেটা কার্ডিওলজি ডিপার্টমেন্টের মাধ্যমে হয়েছে। বেসরকারি হসপিটালগুলোতে দেখুন, যারা যত বিল করেছে স্বাস্থ্যসাথীর, সব থেকে বেশি উঠে আসবে কার হাড়ের অপারেশন, কার প্লাস্টার, কার এই হয়েছে। কারণ কি? অত সহজেই দুর্নীতিটা করা যায়। এরা কি করেছে? ট্রিটমেন্ট করিয়েছে এক, বিল করেছে আলাদা, টাকা তুলেছে, এই ঘাট ও ঘাট সে ঘাট হয়ে হয়ে কালি হতে গিয়েছে। আমাদের বক্তব্য সত্যিকারের জনগণের যদি ভালো চান, স্বাস্থ্যের মান উন্নয়ন করুন। ওই সংহতি মিছিল দেখিয়ে, ওই রাম মন্দির দেখিয়ে মানুষের স্বাস্থ্য ভালো হবে না। আমি দুটো সরকারকেই বলছি, রায়গঞ্জে এমস হওয়ার কথা ছিল, সেই কংগ্রেস পিরিয়ডে 10 বছর দেশের ক্ষমতায় আছে, পশ্চিমবাংলায় এখনো কেন নতুন করে এমস দিল না কেন্দ্র সরকার? এই আওয়াজ এখান থেকে তুলছি। আর পশ্চিমবাংলার মানুষের ভোট চাইছে বিজেপিরা। পশ্চিমবাংলার সমস্ত ধর্মের মানুষদেরকে আওয়াজ তুলতে হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটি নাই কেন আমাদের রাজ্যে? ওই যে বিশ্বভারতী ছাড়া আর নয় কেন? 10 বছর আপনারা ক্ষমতায় আছেন, আপনারা সে সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, আপনারা মাঝে মধ্যে আবার ডবল ইঞ্জিনের কথা বলেন, আপনারা সব সরকারকে নাকি সমান চোখে দেখেন বলেন। পশ্চিমবাংলায় কেন এখন আর নতুন করে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলো না? এর জবাবও কিন্তু বিজেপিকে আগামী দিনে দিতে হবে ভোটের মাধ্যমে। আমাদের রাজ্যে কি দেখছি? রাজ্য সরকার সুকৌশলে শুধু ইউনিভার্সিটি ঘোষণা করে দিচ্ছে। আমি একবার ভাবলাম, এত ইউনিভার্সিটির খোঁজ খবর নিয়ে দেখি, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। দার্জিলিং হিল ইউনিভার্সিটিতে বেশ কিছু কোর্সের অফার আছে, কোর্স ওখানে করা যায়। কিন্তু দুঃখের বিষয়, খোঁজ নিয়ে দেখলাম কোর্স করার জন্য তো অর্থাৎ অনলাইন কোর্স নয় তো, অফলাইন তো। কোথায় গিয়ে করবে সে ডিপার্টমেন্ট অর্থাৎ সে ট্রাকচার এখনো রেডি করতে পারেনি। এই শিক্ষা ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয় অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই। সংখ্যালঘু সমাজের স্বপ্নের প্রতিষ্ঠান। বামেরা অর্থ বরাদ্দ করেছিল, তারপর থেকে জায়গা দিয়েছিল, তৃণমূল কংগ্রেসের সে এটাকে উদ্বোধন করেছে, রাজারহাট নিউ টাউনের ক্যাম্পাসটা। 2008-এর দিকে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, 2007-এর আইনে 8-এ তৈরি হয়েছে, এটা 2024। এতদিন হয়ে গেল, ন্যাকের টিম ভিজিট করেনি। ন্যাকটা কি জিনিস? অনেকে ভাববে খাই না মাখে, বাস্তব কথা। আমাদের কিন্তু ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। ইউনিভার্সিটির সার্টিফিকেটের মূল্যায়ন হয় ন্যাকের টিমের ভিজিটের উপরে, গ্রেড। যাদবপুর ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, হায়দ্রাবাদ ইফু, উসমানিয়া, বিভিন্ন জায়গার যে ইউনিভার্সিটি আছে, কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আমাদের আরো যে সমস্ত বিদ্যাসাগর ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, ওই সার্টিফিকেটের মান কত, গুণগত মান নির্ভর করে এই গ্রেডের উপরে। গ্রেডটা কারা দেয়? ন্যাক, ইউজিসির একটা পার্ট। তারা আসবে, ভিজিট করবে, গ্রেড দেবে। খোঁজ নিয়ে দেখুন, এই 12 বছর সরকার চলছে, সংহতি মিছিল করছে, সংখ্যালঘু ভাইদের জন্য অনেক ভাবছে, কিন্তু এখনো পর্যন্ত এই 20 থেকে 25 লক্ষ টাকা সর্বোচ্চ খরচ হয়। গলাটা টানছে না, মাইকম্যান কি আছে, গলাটা টাইমে দিচ্ছে তো। দেখো, খোঁজ নিয়ে দেখুন, 20 থেকে 25 লক্ষ টাকা খরচ হয়। ওইটা ভিজিট করালে ইউনিভার্সিটির সার্টিফিকেটে একটা গ্রেডে আসবে। আমাদের খোঁজ নিয়ে দেখুন, সংখ্যালঘু যারা আছেন, সংখ্যালঘুদের স্বপ্নের প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয়। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওই জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে বলছি, সবটাই আমাদের বিশ্ববিদ্যালয়, কিন্তু আমি ওখানকার প্রাক্তনী হিসাবে বলছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের এখনো কোনো মান এখনো নির্ধারণ হয়নি। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির কৌশল। দুধেল ভাই বলেছেন আপনাদেরকে, ওরা
আমি বলছি না, ওরা বলেছে। ওরা চাই দুধেল গায়েরা অশিক্ষিত থাকুক, মারামারি করুক, মস্তানি করুক, বোমাবাজি করুক, লাঠালাঠি করুক, বক্তিয়ার মতো কাণ্ড ঘটাক। গুড মুসলিম ওরা। ওরা মমতা ব্যানার্জির 1 নম্বর লিস্টে থাকবে। অধ্যাপিকাকে জগ ছুড়ে মারুক, ন্যাশনাল হিউম্যান রাইটস ঘোষিত নোটোরিয়াস ক্রিমিনাল হোক, এরা মমতা ব্যানার্জির গুড লিস্টে থাকবে। এরা মমতা ব্যানার্জির স্ট্রাইকার হবে। আর যে সংখ্যালঘু সমাজের, যে মুসলিম ছেলেটা, যে দলিত ছেলেটা, যে আদিবাসী ছেলেটা, যে মধ্য সমাজের ছেলেটা শিক্ষিত হবে, সরকারকে অধিকারের নিরিখে কথা বলবে, হয় সে মাওবাদী, নাহলে সে জঙ্গি, নাহলে সে দেশদ্রোহী, নাহলে সে আরবান নকশাল, যাকে যেভাবে দেখে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস তাকে সেইভাবে দেখে দেবে। এদের বক্তব্য হচ্ছে প্রশ্ন করা যাবে না। আপনি প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করলে আপনি হবেন সন্ত্রাসবাদী, প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন আরবান নকশাল, প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন নকশাল, প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন বিচ্ছিন্নবাদী, প্রশ্ন করলে হয়ে যাবেন আপনি বিজেপির দালাল, প্রশ্ন করলে আপনি হয়ে যাবেন মুসলমানদের দল। প্রশ্ন এদেরকে করা যাবে না। রাজা তোর কাপড় কই, এটা বলা যাবে না। রাজার কাপড়ের নৈপুণ্যতার আপনি এ করুন, গুণগান গান, যা চাইবেন পেয়ে যাবেন। এই পেতে পেতে তো আজকে কোথায় দাঁড়িয়েছি? এখানে অনেক বাচ্চারা আছে বা গার্জেনরা আছে। আমি এখানে পরীক্ষা করতে বলবো না, বাড়ি যাবে। যে 4-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, 5 বানান, 4 বানান, ইংলিশে বলবেন বাবু একটু লিখে দিত, অঙ্কের বইটা খুলবেন, বলবেন একটা অঙ্ক দিয়ে, বলবেন বাবু এটা করে দিত। বুঝতে পারবেন, বুঝতে পারবেন আপনার ছেলের ভবিষ্যৎটা কোথায় গেছে, আর আপনাকে সংহতি মিছিলে হাঁটাচ্ছে। বুঝতে পারবেন? এই আমি দায়িত্ব নিয়ে বলছি। ক্লাস 4-এর বাচ্চাকে তারই অঙ্ক দিলে ফেল করবে, কারণ তো পড়া হচ্ছে না। তো টিচার কোথায়? 400-500 ছাত্রছাত্রী আছে, 3-4টে টিচার। আগে বললো তো আমার কি সাবির বললো তো, হেডমাস্টার নাই, টিচার নাই। 300-400 ছাত্র কি হচ্ছে? ওই যে তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে, সেই কি করছে? কি আর পড়াবে? হই হচ্ছে। স্কুলগুলো আর শিক্ষাদান কেন্দ্র থাকছে না, ওগুলো লঙ্গরখানায় পরিণত করেছে। আমি আপনাদের বলবো, আওয়াজ শুনতে হবে। আর যদি মনে করেন ওই ভাইজান বলছে কান্দে দেওয়া, কান্দে বার হবে, আমি আপনাদের বলছি 75 বছর পিছিয়ে আছে। শুধু মুসলমানরা পিছিয়ে নেই, কেউ যদি মনে করে এই হাওতাসার মধ্যে ঢোকে, আমি বলছি তার ভুল ধারণা। শুধুমাত্র মুসলমানরা পিছিয়ে আছে এটা নয়, যারা আর্থিকভাবে দুর্বল তারাই পিছিয়ে আছে। যেমন দলিত, আদিবাসী, মতুয়া, বিভিন্ন লোটা শহর জাতি থেকে শুরু করে, আদিবাসী থেকে শুরু করে, যারা পিছিয়ে বর্গের আছে, যারা আর্থিকভাবে দুর্বল, তারাই পিছিয়ে আছে, পিছিয়ে রাখা হয়েছে। এদেরকে এগিয়ে নিয়ে গেলে এরা প্রশ্ন করবে। আপনাদের বলি, যদি মনে করেন না হচ্ছে হোক, এই 75 বছর পিছিয়ে আছেন, আরো 75 বছর যাবে আপনাদের পিছিয়ে থাকতে হবে। আর আজকে যদি আপনারা ওঠেন, জাগ্রত হন, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসে আপনারা শপথ গ্রহণ করুন যে নেতাজির দেশ ভাবনাদের চেতনা ছিল, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির যে তেনার মাধ্যমে যে সম্প্রসারিত হয়েছিল, সেটাকে মাথায় লেগে এগিয়ে নিয়ে যাব। তাহলে আসুন, উঠুন, এগিয়ে চলুন। যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাবেন তা পিছপা হবেন না। স্বামীজির ভাষায়, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত তুমি নিস্তার পেও থেকো না। কিন্তু আমরা করছি কি? শুনছি, এখান থেকে ঢুকাচ্ছি, ওখানে বার করাচ্ছি। সিএ এর কথা বলবে 2024-এর নির্বাচনের আগে। এই নির্বাচন আসতে চলেছে, দেখবেন বিজেপি এসে দেশ থেকে সিএ করে তাড়িয়ে দেবো বলবে, আর তৃণমূল এসে মলম লাগাবে, বলবে আমরা আটকে দেব। আমি জায়গায় দাঁড়িয়ে বলছি, যদি সিএ করার ইচ্ছে কারো যায় করতে, তো আমাদের বলছে আপনাকে কোনোদিন সিএ গাইডলাইনটা পড়েছেন, আইনটা পড়েছেন কেউ?
একজন পড়েছেন, হাত তুলে আমাকে দেখাবেন, এখানে যে হাজার খানেক মানুষ আছেন, একজন সিএ এর গাইডলাইনটা পড়েছেন? কিন্তু এখানে অনেকে আছে ওটাকে ভয় পাই, ওটা থেকে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে। আর ভয় পাওয়ার সংখ্যার মধ্যে মুসলমানদের আবার সংখ্যা বেশি, নন মুসলিমরা ভয় পায়, এটা মনে করো না। আদিবাসী ভাইদের জল জমি জঙ্গলে স্বাভাবিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তাদের যে মানুষ বসে আছে তার 2% মানুষের কাছে তার ভিটে বাড়ির কাগজ আছে, কেন নেই? বিভিন্ন সময় তাদেরকে বিতাড়িত করেছে, যেমন দেউচা পাচা মিথ্যে এমন বিতাড়িত করার চেষ্টা করছে। বিগত দিন থেকে তারা বিতাড়িত হয়ে 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 বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা যেখানেই বসছে সেখান থেকে বিতাড়িত তাদের করছে। অযোধ্যা দুর্গা প্রকল্পের নামে আদিবাসীদেরকে উচ্ছেদের যে অপচেষ্টা চলছে। আমি গিয়েছিলাম পুরুলিয়ায় অগলপুরে, আমাকে ঢুকতে দেয়নি পুলিশকে দিয়ে, সেখান থেকে জনজাতি উপজাতি সাধারণ মানুষকে বিতাড়িত করার চেষ্টা করছে। ফলে তাদের কাছে খোঁজ নিয়ে দেখবেন 2% মানুষের কাছে আদিবাসী সমাজের তাদের বসবাসের প্রমাণপত্র দেখানো বহুত কঠিন হয়ে যাবে। তো অনেকের অসুবিধা আছে, ভয় পাচ্ছে অনেকেই। কিন্তু আমি আপনাদের বলবো, ভয় পাওয়ার সংখ্যার মধ্যে মুসলমান যারা আছে, একবারও কি আইনটাকে পড়েছেন? ওখানে কোন জায়গায় লেখা আছে ভারতীয়কে তাড়িয়ে দেবে? কে বলছে কাকে কান দিয়ে চলে গেছে, কাকের দিকে না তাকিয়ে কানের দিকে তাকান না? একবারও কোন জায়গায় লেখা আছে ভারতীয়কে দেশ থেকে তাড়িয়ে দেবে? তারপরে বলি ভারতীয় মুসলমানকে তাড়িয়ে দেবে, কোন জায়গায় লেখা আছে? আমি উদাহরণের জন্য বলছি, আমি ধরলাম পশ্চিমবাংলায় সব মুসলমানকে তাড়িয়ে দিয়েছে, নেবে কে? আমি উদাহরণের জন্য বলছি, নেবে কে? কে নেবে? পশ্চিমবাংলায় 3 কোটি কাছাকাছি মুসলিম সমাজের মানুষ আছে, নেবে কে? একটু ভাবুন ভাই, একটু ভাবুন। ডিটেনশন ক্যাম্পে রাখবে? এমনি যারা নাগরিক ডিটেনশন ক্যাম্পে আমরা বাইরে আছি, তাদের খাবার সরকার ব্যবস্থা করতে পারছে না, যারা খেটে খাই তাদের খাবারই ব্যবস্থা করতে পারছে না সরকার। ডিটেনশন ক্যাম্পে রাখলে খাবারের ব্যবস্থা করতে পারবে তো? এক নম্বর। দ্বিতীয় কথা, বঙ্গোপসাগরে ফেলে দেবে? যদি 3 কোটি মানুষ বঙ্গোপসাগরে গিয়ে একবার 1 ঢোক করে পানি নেয় মুখে, বঙ্গোপসাগরে পানি থাকবে তো? বলুন, সাগর তো শুকিয়ে যাবে, চলাচলের ব্যবস্থা বাণিজ্য তো সব শেষ হয়ে যাবে। এর শুধু আমাদের ভয় দেখাচ্ছে, যারা ভয় পেয়েছে তাদেরকে বেশি ভয় দেখানো হচ্ছে। আমি বলি আপনাদেরকে কি সমস্যা আছে, কি সমাধান করতে হবে। যে ডকুমেন্টস কুণাল হেমব্রম, লক্ষ্মীকান্ত হাসদা, বানান মোহাম্মদ আরিফ আলী, 3টে ডকুমেন্টসে 3 রকম বানান। আরিফ আলীর বানানের নামও ভুল করে রেখেছে, কুণাল হেমব্রমকেও ভুল করে রেখেছে, লক্ষ্মীকান্ত হাসদাকেও ইচ্ছা করে ভুল করেছে, কারণ ডিস্টার্ব করার জন্য। এটা ইচ্ছাকৃত ভাবে ভুল করে রেখেছে। যারা ওখানে বসে তারা অশিক্ষিত তো নয় ভাই, তারা 4 পাস তো ওখানে চাকরি করছে না, 4 পাস তো চাকরি করছে না, তাদের সার্টিফিকেট আছে বলে তো ওই চাকরিতে পেয়েছে। তাহলে তারা ইচ্ছা করে, এই কদিন আগে ঘেউ ঘেউ করে একটা লোক ভিডিও অফিসারকে কামড়াতে যাচ্ছিল, দেখেছিলেন না? তার নাম কি ছিল? তার নামের পরিবর্তে কুকুর না কুত্তা লিখে দিয়েছিল। ওরা ইচ্ছাকৃত ভাবে করেছিল। ওই জন্য লোকটা যে প্রচেষ্টা করেছিল, আমি স্যালুট জানাই তাকে। কিন্তু এটাও প্রতিটা ক্ষেত্রে নামের বানানগুলোকে ইচ্ছাকৃতভাবে ভুল করে রেখেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, নামের বানানগুলো যেগুলো যা ডকুমেন্টসগুলো ঠিক করে রাখুন, নাকে ফেললে ঘুমান। কেসিএর কথা বললে বলবেন যা অমিত শাহজিকে বল, প্রধানমন্ত্রীকে বল, আগে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে, আগে ওখানে হায়াতে বল, তারপর সিএ এর কথা ভাববি, বলবেন আপনারা। আর বলে রাখি, শুধু আমি নয়, আমার মতো এই ধরনের প্রায় 222টা কেস সুপ্রিম কোর্টে করা আছে। শুধু আমি বলবো না যে আমি একাই কেস করছি, এটা নয়, আমার মতো 222 জন করেছে। তবে একটা কথা বলি, গতকালকে যে সংহতি মিছিলের ডাক দিয়েছিল যে নেত্রী, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, এটা আপনাদের মাথায় আমি দিয়ে রাখলাম। হয়তো তিনি যদি সুপ্রিম কোর্টে যেতেন, আমি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আমার বাড়িতে তার পুলিশকে দিয়ে আক্রমণ করিয়েছিল, উনি যদি সুপ্রিম কোর্ট যেতেন, হয়তো ওনার ভাইপোকে ইডি সিবিআই তুলে নিয়ে চলে যেত, ওই ভয়ে তিনি যায়নি। নওশাদ সিদ্দিকী কিন্তু ভয় পায়নি। উনার তো যাওয়ার দরকার ছিল আগে, আমার আগে। উনি আমাদের রাজ্যের অভিভাবিকা, উনার সংহতি মিছিলের করার খুবই ইচ্ছা গিয়েছে। এই দিন আমাদেরকে দেখতে হতো না, মোদীজি ওইটা উদ্বোধন করার যোগ্য থাকতো না,
গুজরাট দাঙ্গার পরে মোদিজির বিরুদ্ধে ইমপিচমেন্ট নিয়ে আসা হয়েছিল, নানার জন্য সবার তৎপরতা দেখিয়েছিল। আমাদের রাজ্যে যিনি কালকে সংহতি মিছিলের নামে বড় বড় ডায়লগ দিলেন, সর্বপ্রথম মোদিজির নামে বিরুদ্ধে যে ইমপিচমেন্ট আনার কথা হয়েছিল এই বিরোধিতা করেছিলেন মোদিজি। মুখ্যমন্ত্রী গুজরাট দূরের কথা, এতক্ষণ হয়তো মনে হচ্ছে জেলে থাকতো, তার পরিবর্তে সে আজকে দেশের প্রধানমন্ত্রী ওইখানে চলে আসলো। এনার জন্য হয়েছে, এনার বড় ভূমিকা আছে, ইনি বহুত বড় লেভেলের খেলোয়াড়, বুঝতে পারছেন? আর আপনাকে বোকা বানানোর জন্য সংহতি মিছিল দেখাচ্ছে, শুধু ভোটটার জন্য। আমি আপনাদের বলবো সজাগ সতর্ক থাকুন, আওয়াজ তুলুন অধিকারের জন্য। কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান দেখার দরকার নেই আমার। আমি নাগরিক, আমার অধিকার পাচ্ছে কি পাচ্ছে না। আমার পাশের বাড়ির ওই শঙ্কর খেতে পাচ্ছে না, আর আপনি আমাকে এসে ধর্মের গল্প শোনাবেন, ও হতে দেওয়া যাবে না। আমি আগে শঙ্করকে কিভাবে খাবারের ব্যবস্থা করা যায় সেটা দেখবো। আমার পাশের বাড়ি সাহেব খেতে পারছে না, আপনি আমাকে হিন্দু মুসলমানের গল্প শোনাবেন, ও গল্প ফাঁদে পড়লে হবে না। ওর খাবারের ব্যবস্থা আমাকে হিন্দু মুসলমান এক হয়ে ব্যবস্থা করতে হবে। এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। এই লড়াই লড়ছি বলে তো আমাদেরকে ডিস্টার্ব। ধর্মতলায় বিজেপি প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। কংগ্রেস প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। ফরওয়ার্ড ব্লক প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। এসোসিয়াই প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নেই। অন্য রাজনৈতিক দলেরা প্রোগ্রাম করবে, কোনো সমস্যা নাই। আর আইএসএফ প্রোগ্রাম করতে গেলে অ্যাডভোকেট জেনারেলকে দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে কিভাবে আটকানো যায়, এই অপচেষ্টা হচ্ছে কেন? আইএসএফ তো জয়ন্তদের ব্যথা দিচ্ছে, সেই জন্য ওরা কষ্টে আইএসএফ এর প্রোগ্রামকে আটকায়। আর আমরা কোন ধর্মের মানুষ, পার্টিকুলার কোন ধর্মের কে প্রমোট করতে আসেনি, তার অধিকারকে সুনিশ্চিত করতে এসেছি। আমাদের দাবি কি? যে স্বাভাবিক অধিকার জঙ্গলি জঙ্গলের, সেটাকে উদ্ধার করতে হবে। আমাদের দাবি কি? শুধু দলিত ভালোবাসছেন, মতুয়াকে ভালোবাসছেন, কিন্তু এসসি কোটায় যে চাকরিগুলো আছে, নন এসসিরা চাকরি করছে কেন? এসটি কোটায় যে চাকরি হওয়ার দরকার, নন এসটিরা চাকরি করছে কেন? তার বিরোধিতা করছি, ওই জন্যই আমাদেরকে দেখে দিচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে ওবিসি রিজার্ভেশন বলেছেন, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না কেন? এই পয়েন্টের যখন কথা বলছি, ওদের জয়েন্টে ব্যথা করে আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে। ওরা আইএসএফ কে বলে একটা নির্দিষ্ট ধর্মের পার্টি। ব্যাপারটা শোনেন কোথায় হচ্ছে। যখন আমি ফেক এসসি সার্টিফিকেটের বিরোধিতা করে পারলাম বিধানসভার মধ্যে কথা বলছি, উত্তর দিতে পারছে না। আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আজ পর্যন্ত কটা ফেক এসসি সার্টিফিকেট ধরেছেন, তাদের বিরুদ্ধে তাদের কতজনের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করেছেন, সেই তথ্যটা আমাকে দিন। মন্ত্রী তখন তাদের ক্যাবিনেটের বাকি মন্ত্রীদের মুখের দিকে তাকিয়ে বলল, এই তথ্যটা আমরা পরে জানিয়ে দেব। অর্থাৎ সে উত্তর দিতে পারছে না। যখন আমি রুমাওয়ার বাড়িতে চলে যাচ্ছি, যখন চলে যাচ্ছি চোপড়াতে, যখন চলে যাচ্ছি বিদ্যুৎ মণ্ডলের বাড়িতে, যখন চলে যাচ্ছি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আপনারা জানেন যেমন ওয়াকফ সম্পত্তি আছে, মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে, মাদ্রাসা মসজিদের নামে, ধর্মস্থানের নামে উৎসর্গ করে গিয়েছে, তার দেখভালের জন্য মোতাল্লি নিয়োগ করা আছে। ঠিক একইভাবে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে ধর্মের নামে যে সংস্থাগুলো চলছে, তাদের নামে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। এটা সেবায়েতের মাধ্যমে দেখভাল হবে। আজকে কি দেখছি, যেমন ওয়াকফ প্রপার্টি রেহাত হয়ে যাচ্ছে, যেটা হস্তান্তরযোগ্য নয় সেটা হস্তান্তরযোগ্য করে নিচ্ছে। ঠিক একইভাবে দেবত্ব সম্পত্তিও কিন্তু হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, মমতা ব্যানার্জি যার দপ্তরের মন্ত্রী, তারও আমলে এটা হস্তান্তরযোগ্য হয়ে করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। আমি এখনো দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, তখন নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে ডুবি আছে, মুসলমান ছেলে, আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, নওশাদ সিদ্দিকী তখনই বিজেপি দালাল হয়ে যাচ্ছে।
মানে যেখানে যেটা খেলে হয়তো কাজে লাগতে পারে, খাওয়ালে সেটা বলার চেষ্টা করছে। তবে বাংলার মানুষ বুঝে গিয়েছে, পাহাড় থেকে সাগর পর্যন্ত, জঙ্গল থেকে সুন্দর, দীঘা থেকে সুন্দরবন পর্যন্ত বাংলার মানুষ জেনে গিয়েছে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি, মানুষের অধিকার সুনিশ্চিত করার লড়াই আইএসএফ আছে এটা জেনে গিয়েছে। ওই যতই ক্যাসেট বাজাক না কেন, ওই মুসলমানদের দল বিজেপির দালাল বাংলার মানুষ আর খাবে না। কে বিজেপির দালাল সেটা বাংলার মানুষ ভালো করে জেনে নিয়েছে, নতুন করে আর বলতে লাগবে নাকি? এখন এরা সম্প্রীতির বড় বড় কথা বলছে। হ্যাঁ, অবশ্যই সম্প্রীতিতে সবাই বিশ্বাসী, তবে আমি ওই সম্প্রীতিতে বিশ্বাসী নয়। কোনটা বলুন তো? রমজান মাস আসবে, ইফতারের সময় এসে মাথায় ঘুমটা দিয়ে ইফতার খাবে, এটাকে আমি সম্প্রীতি মনে করি না। দুর্গা উৎসবে গিয়ে ফিতে কাটবে, এটাকে আমি সম্প্রীতি মনে করি না। আমি সম্প্রীতি কোথায় মনে করি জানেন? যেটা বাস্তবে আমরা করি, যে ধর্মচারণ করবে, কেউ না ডিস্টার্ব করে, কেউ না বাড়ায়, সেটা লক্ষ্য রাখাই হচ্ছে সব থেকে বড় সম্প্রীতি আমি মনে করি। দেখিয়েছি আমরা, গর্ব করে বলতে পারি আইএসএফকে আমরা দেখিয়েছি। চোপড়াতে দেখেছিলেন আপনারা আদিবাসী সমাজের উপরে কিভাবে অত্যাচার হয়েছিল, বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছিল, আপনারা দেখেছেন। আমরা সেখানে পৌঁছেছিলাম, তাদের পাশে দাঁড়িয়েছি, খাদ্যের ব্যবস্থা করেছি, আমাদের যত দিয়ে তাদের বাসস্থান থেকে শুরু করে যতটুকু যা করার দরকার আইনি লড়াই কিভাবে করা যায় সেটা আমরা তাদেরকে দিয়ে আসছি। কিন্তু সাথে সাথে এটাও বলি, আপনারা অনেকে জানেন বা জানেন না, আদিবাসী সমাজের ধর্মস্থানগুলোকে জাহের স্থান বা অনেকে গরম স্থান বলে। যেমন মসজিদ, মন্দির, গির্জা, মঠ আদিবাসীদের ধর্মস্থান, যেখানে পুজো অর্চনা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করে, তাকে জাহের স্থান বলে। ওখানে গিয়ে বেশ কিছু বাড়ি ঘোরার পরে আমাকে একজন আদিবাসী সমাজে একজন বললো, দাদা আমাদের জাহের স্থানের বোমাবাজি করেছে, ওদের বাড়ি তো পুড়িয়েছে, জাহের স্থান করেছে। আমি বললাম চলো কোথায় গিয়ে দেখি। আমার ফোন গিয়ে দেখলাম সত্যি বোমাবাজি করেছে। ওদের যে একটা ধর্মীয় ঝান্ডা থাকে, সেটার বাঁশে ঝুলানো ছিল, সে বাঁশটাকে কেটে ফেলে দিয়েছিল, ঝান্ডাটা নিচে পড়েছিল। মানে এমন ভয়ের পরিবেশ করে রেখেছে যে ওখানে ওরা ঝান্ডাটা, ধর্মীয় ঝান্ডাটা নতুন করে পুঁতবে সেটাও সাহস পাচ্ছিল না। আমি দাঁড়িয়ে থেকে আদিবাসী সমাজের 4-5টা ছেলেকে ডেকে যে তুমি লাগাও, কার বাপের ক্ষমতা আছে দেখবো, আমি দাঁড়িয়ে আছি, কে এসে এই ঝান্ডায় হাত দেয় সেটা বুঝে নেবো। আমি মনে করি এটাই সম্প্রীতি। আমাকে লাগিয়ে ছবি তুলে ছাড়তে হবে এটা নয়। আমি দুর্গা উৎসবের খেতে কাটছি, ছবি তুলে ছাড়তে হবে, এটা সম্প্রীতি নয়। আমাকে লক্ষ্য রাখতে হবে দুর্গা উৎসব পালন হচ্ছে, ওখানে কোনো অপশক্তিরা দুর্গা উৎসব পালনে ডিস্টার্ব করে, সেটাকে লক্ষ্য রাখার আমি মনে করি সম্প্রীতি। আমরা চলে গিয়েছিলাম কোথায়? হাঁসখালিতে যেমন এক মনে অত্যাচার করে তাকে রাতের অন্ধকারে দাহ করতে বাধ্য করিয়েছিল। কদিন আগে দেখেছিলেন তার যে সাক্ষী তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে, তাদের ওখানে চলে গিয়েছিলাম। আমি গিয়ে খবর পেলাম কি, যে হিন্দু সমাজের মৃত্যুর পরে নির্দিষ্ট টাইমের পরে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয়। স্বাভাবিকভাবে শ্রাদ্ধের অনুষ্ঠান করলে ব্রাহ্মণকে বা পুরোহিতকে নিয়ে আসতে হবে ওখানে। ওদের যত এলাকার পুরোহিত ছিল তাদের একটাকেও আসতে দেয় না। এই তৃণমূলের অপদর্থ ওখানে যে ভাইপো যারা আছে, ভাবতে পেরেছেন? মেয়েটার সাথে যা অন্যায় করলো, তার পরিবারের সাথে যা অন্যায় করলো, তো সেটা আইনের মাধ্যমে বিচার হবে। একটা ধর্মীয় অনুষ্ঠান মারা যাওয়ার পরে শ্রাদ্ধের অনুষ্ঠান করবে, সেটাও যাতে করতে না পারে, লোকাল যত পুরোহিত ছিল এলাকার সবাইকে ধমকে চমকে আসতে দেয়নি। আমি ধন্যবাদ জানাই, সম্ভবত বর্ধমান জেলার দায়িত্ব ছিল ওরা, এবিটি ওখানে যারা এবিটি এর একটা সংস্থা আছে না, তারা ওখানে কিছু টিচার্সরা এখানে উপস্থিত হয়েছিল, তাদের সাথে আলোচনা করলাম, শুনতে পারলাম এই ব্যাপার। তারাই আমাকে জানালো ওরা চেষ্টা করছে দূর থেকে কোনো পুরোহিতকে আনা যায় নাকি। আমার চলে আসার ছিল দেখা করে, আমি বললাম দাদা আপনি চেষ্টা করুন, যেন দূর থেকে আনা যায়, কারণ তার ধর্মীয় বিশ্বাসকে আমরা কোনোদিন আঘাত দিতে পারি না। প্রত্যেকের ধর্মীয় বিশ্বাসে যাতে জীবনযাপন করতে পারে তার দেখার দায়িত্ব রাজনৈতিক নেতাদের বলে মনে করি, এটাকে সম্প্রীতি মনে করি। তা আমরা কি করলাম?
তাকে বললাম দেখুন, তারা চেষ্টা করে দূর থেকে পুরোহিত নিয়ে এসেছিল, যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান শেষ হয়েছে সেখানে আমি দাঁড়িয়েছিলাম এই জন্যই, দেখবো কোন সাহস এসে শ্রাদ্ধের অনুষ্ঠানকে আটকায় প্রয়োজন আমার সামনে দিয়ে তাকে যেতে হবে। এটাকে আমি মনে করি, এটাকে মনে করি সম্প্রীতি। ওই কি একটা ছবি তুলে খেতে খেতে সন্ধ্যাবেলায় ইফতারের জন্য বসে দুটো ফলকে ছবি তুলে ছেড়ে দিয়ে এটা সম্প্রীতি নয়। যদি মনে করে সত্যিকারের ইফতারের মাহফিলের সম্প্রীতি চাই, তাহলে দরকার কোথায় সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় যে ফলটা খেচ্ছে এমনি সময়ের থেকে আপেল যদি এমনি সময় 80 টাকা কিলো হয়, রমজান মাসে সেটা 280 টাকা কিলো হয়ে যাচ্ছে, দামটা যাতে 80তেই থাকে তার ব্যবস্থা করার নবী মনে করে আমি সম্প্রীতি। এটা করতে পারছে না। বাবুরা কি করছে? সন্ধ্যাবেলায় সারাদিন রোজা রেখেছে কি বলতে পারবো না, সন্ধ্যাবেলায় এসে ঘুমটা টেনে ইফতার করে নিচ্ছে, বলছে সম্প্রীতি করছে। এই সম্প্রীতিতে মানুষকে বোকা বানাচ্ছে। ওই দুর্গাপুজোর ফিতে কেটে মানুষকে যেমন বোকা বানাচ্ছে, ইফতারের মাহফিলে এসে সন্ধ্যাবেলা ইফতার কেউ মানুষকে বোকা বানাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মধ্যে যারা দুর্গাপুজো করি, আমাদের মধ্যে যারা রোজা রাখি ইফতার করি, দুজনকে ঐক্যবদ্ধ হতে হবে। এদের নাটক করতে দিলে চলবে না। অবশ্যই দুর্গা উৎসব পালন পুরোহিতদেরকে দিয়ে পেটে কাটানোর ব্যবস্থা করা দরকার। এই রাজনৈতিক কারবারিরা এসেছে, যাও দেখা করে চলে যাও, এসেছো দুর্গা উৎসবে দেখো চলে যাও। ওই ফুটেজ ওদেরকে নিতে দিলে হবে না। তুমি ইফতারের মাহফিলে এসেছো তো, রমজান মাসে যাও, বাজারের দামটা কমাও, তার জন্য আন্দোলন করো। তুমি বিরোধীতে আছো তো কি হয়েছে? তার জন্য মমতা ব্যানার্জিকে চিঠি করো, কৃষি মানে ফিনান্স মিনিস্টারকে চিঠি করো, তাহলে তো জানবো। তুমি সেটাও করবে না। কিন্তু সন্ধ্যেবেলা শাসক বিরোধী সবাই মিলে ইফতার খাচ্ছে। আর ভোট আসলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, দেখে নেবেন মুর্শিদাবাদের কোন এক নেতাকে, শুধু মুর্শিদাবাদের রাজ্যের নেতাকে দেখবেন, ভোট আসলে ঠিক জায়গায় জায়গায় গিয়ে মামা, ফুফু, চাচি, চাচা এই শব্দগুলো বেশি ব্যবহার করে। বুঝতে পারছেন না? বেশি এই শব্দগুলো ভোট আসলে। আর তার ট্র্যাক রেকর্ড যদি আমি দেখি, একটা এমপির হাতে দায়িত্ব আছে, একটা এমপির রেকমেন্ডেশনে আছে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য প্রতি বছর 10 জনের নাম সে সাজেস্ট করতে পারে, স্বল্প টাকা নিয়ে উচ্চমানের শিক্ষা পেতে পারে ওখান থেকে। সেই লিস্ট যদি আমি খুলে দেখি, তুমি 5 বারের এমপি, তুমি 3 বারের এমপি, তুমি 2 বারের এমপি, তুমি 1 বারের এমপি, তুমি যে লিস্ট পাঠিয়েছো, লিস্টে কটা দলিতের নাম আছে, কটা আদিবাসীর নাম আছে, কটা মুসলমানের নাম আছে, কটা মুসলমান নাম আছে, কটা লোধা সবর জাতির ছেলে মেয়ের নাম আছে, লিস্টটা দেখলেই বোঝা যাবে। ওরা এইখানে দেবেন। কিন্তু মাসি, খালা, পিসি ভোটের সময় যেখানে যে শব্দ দিলে ভোটটা পকেটে আসবে সেই শব্দগুলি বলবে। এরা তো বহুরূপী, এটা রাজনৈতিক কারবারি। এদের হাত থেকে বাংলাকে, দেশকে মুক্তি দিতে হবে। দেশকে মুক্তি দেবো অবশ্যই, শুরুটা আমার ঘর থেকে করব, বাংলা থেকে করব। বাংলা থেকে তৃণমূল বিজেপিকে যদি আমরা হারাতে পারি, দেশ থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আর একটা কথা, অনেকে বলেন যে বাংলায় যদি তৃণমূল হেরে যায় বিজেপি এসে যাবে। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলকে হারাতে পারলে বিজেপি শেষ হবে বাংলা থেকে। যতদিন তৃণমূল থাকবে বিজেপিকে ঠিক অক্সিজেন দিয়ে নিয়ে যাবে। তার প্রমাণ কি জানেন? 2021 প্রার্থী খুঁজে পেত না বিজেপি। 294টা সিটে প্রার্থী দিয়েছে, তার মধ্যে 150টার উপরে তৃণমূলের লোককে করেছে প্রার্থী। তৃণমূলের লোককে নিয়ে প্রার্থী করেছে বিজেপি। এমনি ওরা পিছিয়ে যেত, প্রার্থী খুঁজে পেত না, তৃণমূলরা সহযোগিতা করলে। তৃণমূলকে বাংলায় হারাতে পারলেই বিজেপি বাংলায় ক্যাসেট জ্যাম হয়ে যাবে। সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে। যারা ধর্মের নামে ভোট চাইবে, বর্ণের নামে ভোট চাইছে, তাদেরকে প্রত্যাখ্যান করুন। অধিকারের নিরিখে ভোট হোক। ও তো বলে যাবে, মমতা ব্যানার্জি যদি গিফট করে পাবে, নাহলে 5টাও পাবে না বাংলা থেকে। মমতা ব্যানার্জি যদি দেয় ভাইপোকে বাঁচানোর জন্য 35টা কি 18টা কি 22টা, তাহলে পাবে। আর যদি নিরপেক্ষতার সাথে ভোট হয়, 5টাও সিট পশ্চিমবাংলা থেকে বিজেপি পাবে না। তৃণমূল তো সিনিয়র হবেই, বিজেপিও পাবে না। কিন্তু মমতা ব্যানার্জি তো সুকৌশলে করে রাখছে, নাকি নাহলে ভাইপো গ্যারেজ হয়ে যেতে পারে। তাহলে ভাবতে পারছেন না
লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অফিসে রেড করেছে, তল্লাশিতে গিয়ে কি হচ্ছে, ওই অফিসের কম্পিউটারে ওই অফিসের কম্পিউটারে 16টা ফাইল ডাউনলোড করে দিল ইডির এক আধিকারিক। আমরা শুনে খুব হাসলাম, এ করলাম, হ্যান করলাম, ত্যান করলাম। আপনারা কি জানেন সেই ইডির আধিকারিককে এখনো সাসপেন্ড করেছে কি করেনি? আমি যতদূর জানি সেই ইডির আধিকারিককে সাসপেন্ড করেনি। আচ্ছা, ফাইল ডাউনলোড করে লাভ হলো কি লস হলো? আপনারা ভাবতেন ফাইল ডাউনলোড করে কি হচ্ছে? এমনি কোর্টে ডেট পড়া মুশকিল। আজকে একটা ডেট পড়ে তো 3 মাস পরে একটা ডেট পড়ছে। যখনই এবার ফাইল ডাউনলোড করেছে, স্বাভাবিকভাবে লিপস অ্যান্ড বাউন্সের পক্ষ থেকে, অর্থাৎ অভিষেক বাবুদের পক্ষ থেকে বলবে তো আমার কম্পিউটারকে ডিস্টার্ব করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, ম্যানিপুলেট করেছে। ওটা নিয়ে এখন 8-10টা ডেট পড়বে তো। তাহলে কি হলো? ভাইপোর কাছে অর্থাৎ কালীঘাটে যে সিবিআই বা ইডি পৌঁছে যাচ্ছিল, পৌঁছাতে গেলে এখন 3 বছর হতে টাইম লাগবে। যে ইডি অফিসার এই কাজটা করলো, সেই ইডি অফিসারকে তো আইনের আওতায় আনা দরকার। তাহলে তো জানবো অমিত শাহজি ঠিকঠাক কাজ করছে, মমতা ব্যানার্জির সাথে মিশে নাই। কিন্তু সেই ইডি অফিসারকে কিনা আমি দেখতে পেলাম না। যদি কারো কাছে কোনো খবর থাকে জানাবেন, আমি তাহলে রেকটিফাই করে নেবো। দিনের শেষে এরা এক জায়গায় উঠা বসা করে। এত অমিত শাহজির কথা মমতা ব্যানার্জি ভাবে, এত ভালো সম্পর্ক এদের, সুসম্পর্ক। সৌরভ গাঙ্গুলি দাদার, আমাদের বাংলার দাদা, উনি আবার ইনভেস্ট করছেন এতে গিয়ে, কি বলে, স্পেনে গিয়ে। বাংলায় ইনভেস্ট করবে, স্পেনে যেতে হচ্ছে ওনাকে। 40 মিনিট হয়ে গেছে, যাচ্ছি না তো। দাদার বাড়িতে অমিত শাহজি আসছেন, কি খাবেন সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দিচ্ছে। মানে এত ভালো সম্পর্ক। অমিত শাহজি মিষ্টি খেতে ভালোবাসে, কি ঝাল খেতে ভালোবাসে, কি টক খেতে ভালোবাসে, মাছ খেতে ভালোবাসে, কি আমিষ কি নিরামিষ, সেটা মমতা ব্যানার্জি কাকে বলছে? দাদাকে বলে দিচ্ছে, আমাদের বাংলার দাদা সৌরভ গাঙ্গুলিকে বলে দিচ্ছে যে অমিত শাহজি আসবে, তুমি এই 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 খাবারটা রান্না করবে। ভালো সম্পর্ক না হলে কে কি খায় সেটা জানবে কি করে? বুঝতে পারছেন না? আর আমাদেরকে দুটো ফুল মিলে ফুল বানিয়ে ছেড়ে দিচ্ছে। ফুল মানে বোকা, ওই ফুলের বলছি ইংলিশে। দুটো ফুল মিলে আমাদের মানে কি? শুধু নওশাদ সিদ্দিকীর কথা বলছি না, বিশ্বজিৎ মাইতির কথা বলছি, লক্ষ্মীকান্ত হাসদার কথা বলছি। জনগণকে ফুল বানাচ্ছে। তাই সময় এসেছে, অনেক তো মানুষ, কিছু মানুষ তো জোড়া ফুলকে দেখলো বেশ কিছুদিন, কিছু মানুষ বড় ফুলকে দেখলো। সব ফুলই কিন্তু এখন এক্সপায়ার হয়ে গেছে। সব ফুল থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে। কেউ সুগন্ধি আর দিচ্ছে না, যে ডেট ওভার হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করব, দুটো ফুলকেও তো বাংলার মানুষ কিছু কিছু চেক করলেন। এবার একসাথে আসুন এগিয়ে দুটো ফুলকেই আমরা বাংলা থেকে বিতাড়িত করি, বাংলা থেকে বর্জন করি, বাংলা থেকে হাঁটাই, নতুন এক সকাল নিয়ে আসি, যে সকালে ওই ভুল মুক্ত সকাল আমরা চাইব। হবে তো নাকি ভাই? হতে হবে, হতে হবে। এরা একে অপরের পরিপূরক। এদের দুজনকে না হারাতে পারলে, একজনকে হারাতে হবে, অন্যজনকে তাড়াতে হবে। তৃণমূলকে হারাবো আর বিজেপিকে তাড়াবো। তৃণমূলকে হারাতে পারলে বিজেপি আউট হয়ে যায় মার্কেট থেকে। তাই অনুরোধ করবো, আমরা 2024 নির্বাচন আসছে, উলবেড়িয়া থেকে আমাদের এখানে প্রথম পদক্ষেপ হবে, উলবেড়িয়া থেকে বিজেপি এবং তৃণমূলকে হারাবো এবং আইএসএফ এর প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করবো। এমন আমরা প্রার্থী তো এখান থেকে পাঠাবো, পার্লামেন্টের জনবিরোধী যে সমস্ত বিল আসবে প্রতিবাদ করবে। চাই কৃষকদের বিরুদ্ধে যে সমস্ত বিল আসছে বা জনগণের বিপক্ষে যে সমস্ত বিল আসছে সেই বিলের বিরোধিতা করবে, তেমন লোককে পাঠাবো। অনেকে বলবে একজন গিয়ে কি করবে? তাদেরকে বলবেন 294 এর মধ্যে মাত্র একজনকে আমরা আইএসএফ এর তথা সংযুক্ত মোর্চার থেকে পাঠিয়েছি। মিডিয়া থেকে পাঠাতে ওদিকে ঠিকঠাক করে জমাতে পারবে না, বা মোদীজির জায়গায় যে কেউ আসবে সে ঠিক করে তাহলে কি তৃতীয় অর্জন আসে গেল নাকি? মোদীজি হতে পারে, রাহুলজি হতে পারে, নীতিশজি হতে পারে, আমাদের দিদিও হতে পারে। প্রধানমন্ত্রী হওয়ার শখ জেগেছে, ইনিও যদি ওখানে বসে, তার কে ঠিক করে ঘুমোতে দেবে না উলবেড়িয়া থেকে আমরা যাকে পাঠাবো। কারণ পিছনে টিউনিং করার জায়গা থাকবে না। তার বলে যা, মানুষের জন্য বলে যা, কে হিন্দু কে মুসলমান দেখার তো দরকার নেই। মানুষ খেতে পাচ্ছে না, আমার ভাইটা রক্ত পাচ্ছে না,
ও রক্তের ব্যবস্থা কিভাবে সরকার করে দেয় দায়িত্ব নিতে হবে। ও হিন্দু রক্ত পাচ্ছে নাকি মুসলমান রক্ত পাচ্ছে আমার দেখার দরকার নেই, ও রক্ত ব্যবস্থা সরকারকে করতে হবে। ও খেতে পাচ্ছে না, ওর সন্তানটা স্কুলে গিয়ে শিক্ষা পাচ্ছে না, আমি দেখবো কি ও আব্দুর রহিমের ছেলে না শশাঙ্কের ছেলে, আমি দেখবো নাকি? আমার দেখার দরকার নেই, ও শিক্ষা ব্যবস্থা করে দিতে হবে। না হলে তুমি মোদী হোক আর তুমি যোগী হোক আর তুমি দিদি হোক, কাউকে বলতে ছাড়বো না। এটা আমাদেরকে দেখতে হবে। আজকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে উনি মোদি, উনি দিদি, উনি অমুক, তুমি তমুক, এ তোমাকে ভালোবাসে, ওকে ভালোবাসে, ভালোবাসা ভাগ করে দিচ্ছে। ওই ভালোবাসা ভাগ করতে গিয়ে কি দেখছি, মধ্যিখানে আমরা এত ভালোবাসা পেয়ে যাচ্ছি। আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, ক্লাস 4-এর একটা অঙ্কর বই খুলে একটা অঙ্ক করতে দিলে সে পারছে না। আর ওনার ছেলে আমেরিকাতে যেয়ে পড়ছে, লন্ডনে পড়ছে, সিডনিতে যাচ্ছে, বিশ্বের দামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে। আর আমার ছেলে এত ভালোবাসছে আমাকে, আমার ছেলে প্রাইমারি স্কুলের গন্ডি পার হতে পারছে না। এবার আমার ছেলে আমার ভাইপোর কথা ভাবতে হবে। দিদিমণি তার ভাইপোর কথা ভেবে বিজেপির হাতে যদি অর্ধেক সরকারটা তুলে দিল, বিরোধী মানে অর্ধেক সরকার তুলে দিতে পারলো, তাহলে আপনাকে আমাকে আপনার আমার ভাইপোর কথা ভাবতে হবে না? আপনার আমার ভাইপোর কথা ভাবার সময় এসেছে। সকলে ভালো থাকবেন। শেষ করার আগে বলছি ভাই, আপনাদের এখানে সিভিক ভলেন্টিয়ার আছে তো, তারা অনেক কঠিন দুর্দশার মধ্যে দিয়ে জীবন যাপন করছে ভাই। মাত্র 9,000 টাকা মাইনে তাদের, তাতে আবার মেডিকেলের জন্য নাকি আবার শুনছি টাকা কেটে নেয়। এই পুজো সেই পুজো, এই কাজ সেই কাজ, এই নবী দেওয়া সেই নবী দেওয়া নাকি তাদের কাছে আর চাঁদা নেয়। তারা যাবে কোথায়? তারাও তো আমাদের পরিবারের সদস্য। আমাদের পরিবারের বাইরে কি তারা সিভিক ভলেন্টিয়াররা? আওয়াজ তুলতে হবে সরকারকে যে তাদের সাম্মানিক ভাতা বাড়াতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে। পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র বিভিন্ন যারা আছে তাদের সমকাজে সমবেতন দিতে হবে। আওয়াজ আমাদেরকে তুলতে হবে। এবং সাথে সাথে পুলিশ আমাদের বন্ধু। এই থানার নাম কি? রাজাপুর থানায় কত মানুষ থাকে জানেন? 2.5 লাখের কাছাকাছি, 2 থেকে 2.5 লাখ। থানাতে কত অফিসার আছে জানেন? সামনে 20টা অফিসার নাই। থানাতে 20টা পুলিশ নাই, 2 থেকে 2.5 লক্ষ মানুষ থাকে। সবাই আজকে রাত্রে আমরা নিশ্চিন্তে ঘুমাইনি, সবাই নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। কেন? কি কারণে? আমার 20টা কম হলো, এই 10-20টাই ধরে নিচ্ছি, 20টা রাজাপুর থানায় পুলিশ আছে, তাদের জন্য আমরা নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম। তো তাহলে আমরা 2 থেকে 2.5 লক্ষ মানুষ আমার 20টা পুলিশ বন্ধুর উপরে ভরসা করে ঘুমিয়েছি আমরা। ওরা আমাদের বন্ধু, ওরা আমাদের শত্রু নয়। ওদের সাথে আমরা কেউ কোনোদিন খারাপ আচরণ করবো না। প্রয়োজনে কেউ যদি আইনের বাইরে কাজ করে, খোঁজ নিয়ে দেখুন কলকাতা হাইকোর্টে অনেক থানার ওসি আইসি কে আমরা ডাকছি আইনের মাধ্যমে গিয়ে যে স্যার করছে ওখানে, বাইরে ধমকাচ্ছিল না, বাড়াগুলোকে কোর্টে নিয়ে যে চুপ করিয়ে দিচ্ছি, এরকম করে আপনার এই যে ক্যাপ যেটা পড়ে, যেটা ক্যাপ পড়ে, তো যে আইন বৈধ তাদের বিরুদ্ধে আমরা আইনি লড়াইয়ে যাব। কারণ আমরা আইন হাতে তুলে নেওয়ার সবসময় পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করবো, সাথে সাথে এটা আমরা আওয়াজ তুলবো।